অসীম সাহসী, নির্ভীক, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট রোজিনা রহমান। যখন সাংবাদিকতা করি তখন মনে হয় সঠিক প্রশ্নটা সঠিকভাবে করব। আমার ইন্টেনশন হচ্ছে সমাজ পরিবর্তন। ভয় করেনি? না, আমার কখনোই ভয় করেনি। বেঁচে থাকার আশাই খুব কম। বেঁচে তো থাকতাম না যদি এইবারে পরিবর্তন না হতো। আমাকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় মেলায়ন করা হয় ওরকম ভাবে কাউকেই করা হয় না। কখনো প্রাণ আশঙ্কায় ভুগেছি, কখনো মার খেয়েছি, কখনো কেস তো খেয়েছি। সরকারের আগামী সরকার যারা ছিল, একটা জায়গায় স্ট্যান্ড করেছিলাম যে এই সরকারের পরিবর্তন আমাদের চাই, তবেই যদি বাংলাটা বাঁচে। তো সাধারণ মানুষকে জমি জায়গা বেচে সর্বস্ব লুট করে এনে টাকা দিচ্ছে আমার মেয়ের চাকরিটা করিয়ে দাও, তাহলে এই সরকারের পতন চাইবো না তো কোন সরকারের পতন চাইবো? তো অভয়া কি বিচার পাবে? এটা অনেক মানুষের প্রশ্ন। আসল দোষী যে খুনটা করলো তাকে ধরিয়ে দিতে আমার কি আপত্তি? সেটাই আমাদের বিগত সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাকে আগে জেরা করতে হবে। তিনি রাত 4টে পর্যন্ত কার সঙ্গে কথা বলছিলেন, কার সঙ্গে কনভারসেশনে ছিলেন। শুভেন্দু অধিকারীর মতো আমি খুব কম পলিটিশিয়ান দেখেছি। এখন যিনি বর্তমান সিএম আছেন তিনি আমাকে ফোন করেছিলেন, রোজিনা একদম মানসিকভাবে উঠে দাঁড়াও, ভালো করে আবার খবর করো। এই শুভেন্দু অধিকারীকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কি নন্দীগ্রামে লোডশেডিং করে জিতলেন? তখন উনি উত্তর দিয়েছেন, কই উনি তো কোনো কিছু মনে করেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন যখন, তখন তো তানিয়া ভরদ্বাজদেরকে মাওবাদী বলে আখ্যা দিয়ে আছে। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে আমি তো বলবো ব্যক্তিগতভাবে আমরা ধন্য, কারণ কেন আমরা সমালোচনাটা করতে পারবো। কিছুজন দেখলাম গিয়ে প্রিন্সিপালকে হুমকি দিচ্ছে। এই পরিবর্তন তো আমরা চাই না। একদম বোরখার আড়ালে রাখতে চাই, কিন্তু সেই বোরখা হিজাব পরেও যদি তুমি সমাজের মূল গতিতে থাকতে চাও তাহলে কিন্তু তুমি থাকতে পারো। জেপি নাড্ডা, অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, তারপর নীতিন নবীন, ইনাদের সঙ্গে কিছু ছবি পোস্ট করেছিলাম, সেখানে বলছে এদের বিছানা গরম করতে গেছিস, এই ধরনের কমেন্ট। এখনো তো আমাদের সমাজে পুরুষতান্ত্রিক সেই ব্যাপারটাই চলে। আমরা যতই মহিলারা এগিয়ে এসে কাজ করার চেষ্টা করি, কিন্তু পুরুষরা দাবিয়ে রেখে দিতেই তো চায়। এখনো জীবনে একটাই জিনিস ভেবেছি, মানুষের জন্য কাজ করতে গেলে যদি ভবিষ্যতে রাজনীতিতে আসতে হয়, আমার ইচ্ছা আছে। অন্যায় সহ্য করব না, এটা এখনো দেখো, এখন যে সরকার চলছে তাতেও সহ্য করব না। তারাও যদি কিছু বলে কথা বলবো। ওয়েলকাম টু সেলিব্রেটিং হার স্টোরি। আজকে আমাদের যিনি অতিথি তিনি অসীম সাহসী, নির্ভীক, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট। তিনি বঙ্গ টিভির কর্ণধার। হ্যাঁ, আমাদের আজকের অতিথি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট রোজিনা রহমান। চলুন তার মুখ থেকেই শুনি বঙ্গ টিভি আর রোজিনার গল্প। আজকে আমাদের অতিথি অসম সাহসী রোজিনা রহমান। নমস্কার রোজিনা, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর কামিং হিয়ার অ্যান্ড গ্রেসিং মাই শো। তোমার সাহসের তো তুলনা নেই, তোমাকে তো অনেক দিন ধরে দেখছি, তোমার সাহসকে ডেফিনেটলি কুর্নিশ জানাই। এবারে শুরু করি তোমার পডকাস্ট। আর প্রথমেই আমার প্রশ্ন, যে এই যে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করলে, আর শুধু তা করলে না, তুমি যে একেবারে এরকম প্রতিবাদী, এরকম সমস্ত প্রশ্ন করলে, এটা শুরুটা কিভাবে হলো আর বুকের পাটাটা কোথা থেকে এলো? সত্যি কথা বলতে দেখো, পরিস্থিতি অনেক কিছু মানুষকে শিখিয়ে দেয়। আর এই আমরা যখন সাংবাদিকতায় আসি, যখন সাংবাদিকতা করি, তখন মনে হয় সঠিক প্রশ্নটা সঠিকভাবে করব, যেটা করা উচিত। আর আমাদের যেটা মেনলি চাওয়া, আমার তো বিশাল কর্পোরেট হাউস, একটা বিশাল করে অফিস করে একদম জাঁকজমক করে বসে বিশাল সরকারি অ্যাড নিয়ে সেরকমভাবে তো আমার ইন্টেনশন নয়। আমার ইন্টেনশন হচ্ছে সমাজ পরিবর্তন। সেই জন্য আমি আমার একটা মোবাইল দিয়ে, আমার একটা ক্যামেরা পার্সন নিয়ে যেভাবে কাজ করা যায় সঠিক প্রশ্নটা। তুমি বলছো তুমি শুরু করেছো একটা মোবাইল আর একটা ক্যামেরা নিয়ে? হ্যাঁ, দিস ইজ ইন্সপায়ারিং ফর মেনি আদার্স। ক্যামেরা নয়, মোবাইলেই ক্যামেরা করেছি। আমাদের তো ক্যামেরাই নেই আজ পর্যন্ত, আমার কাছে ক্যামেরা এখনো নেই না, মোবাইলেই শুট করি। তো আমরা সেইভাবেই শুট করেছি, সেইভাবেই শুরুটা করা। আমার কাছে একটা কথা ছিল যে এই প্রশ্নটা করতে পারলো না। কিছু কিছু সময় আমার মাঝে মাঝে মনে হতো যে এই প্রশ্নটা করা উচিত ছিল, ওনাকে যদি পেতাম আমি এই প্রশ্নটা করতাম। এই প্রশ্ন সঠিক প্রশ্নটা সঠিক জায়গায়। ভয় করেনি? না, আমার কখনোই ভয় করেনি, কখনো। যা পরিস্থিতি ছিল, এখন আর পরিবর্তন হয়ে গেছে, তুমি যে ধরনের প্রশ্ন করতে, তাতে তো বেঁচে থাকার আশাই খুব কম। বেঁচে তো থাকতাম না যদি এইবারে পরিবর্তন না হতো।
আমি রাত যেদিন ফল ঘোষণা সেদিন রাত 4টে পর্যন্ত আমরা, মানে আমার তো চোখ মানে চোখের পাতা এক করতে পারিনি যে কি হবে এবারে যদি পরিবর্তন না হয়। আমরা যেভাবে মাঠে নেমে কাজ করেছি, আমরা তো প্রথম টার্গেট ছিলাম একদম। আর আমাকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় মেলায়ন করা হয় ওরকম ভাবে কাউকেই করা হয় না। আমি কেন্দ্রবিন্দু আক্রমণের। কারণ কেন, একটা গ্রাম থেকে এসে মেয়ে একা কাজ করছে, কোনো আমার তো কোনো লোভ লালসা চাওয়া পাওয়া কিচ্ছু নেই। আমি সেই জন্যই সবার টার্গেটের কেন্দ্রবিন্দু। কারণ আমাকে লোভ দেখিয়ে, আমাকে কিছু করে, আমাকে কখনোই ওই মানে কিছুতে আশ্বস্ত করে আমাকে যে অন্যদিকে ডাইভার্ট করা যাবে সেটা তো সম্ভব ছিল না। আমি ভেবেছিলাম যে এই সত্য প্রতিষ্ঠা করব। একদম যে সত্য প্রতিষ্ঠা করতে গেলে তার জন্য যা করতে হয় করব। কখনো প্রাণ আশঙ্কায় ভুগেছি, কখনো মার খেয়েছি, কখনো মানে কেস তো খেয়েছি সরকারের, আগামী সরকার যারা ছিল তাদের থেকে। অনেক কষ্টের মধ্যে থেকে গেছি, কিন্তু আমি নিজেকে একটা জায়গায় স্ট্যান্ড করেছিলাম যে এই সরকারের পরিবর্তন আমাদের চাই, তবেই যদি বাংলাটা বাঁচে। বাংলাটা বাঁচাতে গেলে যা করতে হয়, তার জন্য যদি জীবন বাজি রাখতে হয় সেটাও আমি বাড়ির লোককে বলেইছিলাম, যদি চলে যাই তোমরা ভাববে যে মানে এইটুকু করে যেতে পারলাম, নিজের আত্মবলিদান তো দিতে পারলাম। তো যাই হোক, ডেফিনেটলি গড বলো আল্লাহ বলো, মানে সেই জিনিসটা, সেই ফেসটা আমাদেরকে করতে হয়নি, পরিবর্তনটা হয়েছে। এই পরিবর্তনটা দেখো কোনো পার্টির জন্য পরিবর্তন ছিল না। যখন সরকারি মানে যারা চাকরিহারা তারা রাস্তায় পড়ে থাকতো, তাদের উপরে মারার কি দরকার বলো তো? একজন তো প্রেগনেন্ট ছিল মহিলা, তার মিসক্যারেজ পর্যন্ত দেখেছি, এর থেকে প্যাথেটিক কিছু হতে পারে বলো তো? মানে ওই দৃশ্যগুলো আমাকে খুব নাড়িয়েছিল। তার জন্যই মানে এত কিছু করা, যে এদের উপর কেন হবে সঠিকভাবে। আচ্ছা তুমি টাকা তুলছো, সরকারি খাত থেকে টাকা তুলছো, সেইটা তোমার ক্ষেত্রে তুমি সেখান থেকে টাকা তুলছো, নিচ্ছ, তাদেরকে লুটছো, তাদের কাজ করছো না, সেইটা তো একরকমের দুর্নীতি। কিন্তু এ তো সাধারণ মানুষকে জমি জায়গা বেচে সর্বস্ব লুট করে এনে টাকা দিচ্ছে, আমার মেয়ের চাকরিটা করিয়ে দাও। তাহলে এই সরকারের পতন চাইবো না তো কোন সরকারের পতন চাইবো? একদম সাধারণ মানুষকে চুষছে, আবার চুষে অত টাকা দিল, আবার তার চাকরিটাও চলে গেল। তাহলে তাদের কি অবস্থা তুমি ভাবতে পারো? মানে আমাদের ওইগুলো দেখে দেখে আরজি করের কি চাপা দেওয়ার দরকার? আসল দোষী যে খুনটা করলো তাকে ধরিয়ে দিতে আমার কি আপত্তি? আমি তো খুন করি, সেটাই তো। যদি আমি খুনের সাথে যুক্ত না থাকি, যদি অন্য কেউ খুনের সাথে, আমি যদি খুনের সাথে যুক্ত থাকি আমি আড়াল হয়ে যাচ্ছি, কিন্তু যদি আমি যুক্ত না থাকি, যদি অন্যজন যুক্ত থাকে, তাহলে তাকে এনে এই বাবা এ দোষী, একে ধরো, একে এক্ষুনি ফাঁসিতে টাঙাও। কেন ধনঞ্জয়ের ফাঁসি আমরা দেখিনি? তাহলে কিন্তু আরজি করের ঘটনাটা খুবই মানে আমাকে প্রচুর, মানে দেখো সত্যি কথা বলতে আমাকে আরো নাড়া দিয়েছিল। তোমরা তো বাইরে থেকে কভারেজ দেখছো, আমরা ওর বাড়ি যাচ্ছি, ও কি কি চেয়ার, ওর ছবি, ওর সমস্ত কিছু, ওর বই খাতা, ওর বেডরুম, সেগুলো তো আমরা সামনে থেকে দেখছি। যদি আজকে আমার মনে হচ্ছে মা, যদি আমি চলে যেতাম, একদিন একটা আমি গেঞ্জি পরে একটা প্যান্ট পরে গিয়েছিলাম, অভয়ার মা বললেন যে তোমার মতো এরকম একটা গেঞ্জি আমার মেয়েরও ছিল। মানে তখন কতটা খারাপ লাগে, খুবই খারাপ। আর এটা মানে আমি বলছি যে এটা রেপের শুধু ঘটনা নয়, এটা একটা মেয়ে যে কার্যক্ষেত্রে, সে তো সব থেকে বেশি সেফেস্ট জায়গায় আছে। তো আজকে ধরো একটা নাইট শুট করছি এখানে, তার মানে কি ছেলেরা আছে বলে করবো না? হাউস মানে এই জিনিসটা হতে পারে কি করে? সো দিস ইজ তো মানে মানে ডিউটি রত অবস্থায় যদি তোমার সঙ্গে যারা ক্যামেরাম্যান থাকবে তারা যদি পুরুষ হয়, তার মানে কি তুমি মানে বেরোবে না? ওটা অদ্ভুত কথা। ওটা তো সব থেকে খারাপ জিনিসটা ছিল ওইখানে লেগেছিল। তুমি বলো তোমার এই বুকের পাটাটা এলো কোথা থেকে? ছোটবেলা থেকে না কিভাবে এলো এরকম ভাবে? মানে সত্যি কথা বলতে আমি প্রথম থেকেই প্রতিবাদী, একটু মানে কিছু হলেই আমি একটু মানে সবকিছুতে বলি এটা কেন হবে, মানে এই ধরনের আমার সবসময় মানে অন্যায় আমি সহ্য করতে পারি। তাতে তো অনেক সমস্যায় পড়তে হয়, প্রচুর সমস্যায় পড়তে হয়। ছোটবেলায় ক্লাস 3-তে তখনই পুলিশ ফেস করেছি। মানে আমার মা যেহেতু কংগ্রেসের নেত্রী ছিলেন, তো আমি একটা পতাকা, সিপিএম আমলে, তখন মা কংগ্রেস আর সিপিএম এর ক্ষমতায়, তখন আমি একটা পতাকা ওরা শ্রমিক দিবসে উঠিয়ে ছিল, নামিয়েছিল। আমার বাচ্চা অবস্থায় মনে হয়েছে আমিও একবার উঠাই নামাই। তো ওইটা করতে গিয়েই তখন আমার বাড়িতে পুলিশ চলে এসেছিল। মা বলল গিয়ে বল, কথা বল। তখন বললো তোমাকে কে করতে বলেছে? তোমার মা, তোমার দাদা, তোমার কেউ, বাড়ির কেউ? আমি বললাম না না, আমি নিজেই করেছি, আমার ইচ্ছা হয়েছে। মানে
মানে ছোট থেকেই পুলিশের সঙ্গে জেরা ফেস করা, মানে সেই চলতে থেকেছে প্রথম থেকেই। এই মানে কিছু অন্যায় সহ্য করব না, এটা এখনো দেখো, এখন যে সরকার চলছে তাতেও সহ্য করব না, তারাও যদি কিছু বলে কথা বলবো। আবার আগামীতে যে সরকার চলেছিল তাদের বিরুদ্ধে তো আমরা কথা বলেইছি, তার জন্য বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছি। তো এইভাবেই আমি কথা বলে যাব। তুমি রিসেন্টলি আমি দেখলাম এই সরকারেরও কিছু একটাতে বেশ প্রতিবাদ আরম্ভ করে দিয়েছো। অন্নপূর্ণা ভান্ডার নিয়েও যেমন ফর্মটা মানুষের কাছে ক্লিয়ার ছিল না, তারপর তোমার এভিভিপির কিছু জন দেখলাম গিয়ে প্রিন্সিপালকে হুমকি দিচ্ছে। এই পরিবর্তন তো আমরা চাইনি একদম। আর এই ধরনের পরিবর্তনের জন্য তো এত লড়াই ছিল না, প্রত্যেকটা মানুষের লড়াই ছিল ওয়েস্ট বেঙ্গলের। কেউ নীরবে থেকে লড়াই করেছে, কেউ সামনে এসে লড়াই করেছে, কিন্তু প্রতিটা মানুষ, কারণ 34 বছর আমাদের মানুষরা সহ্য করেছে। আমাদের এখানে নাকি একটা সরকার এলে তাকে সরানো এত সহজে হয় না, তো সেই জন্য 15 বছর আবার আমরা লড়াই করেছি। মানে এই যে জিনিসটা লড়াই আমাদের এখানে খুব, আমার তো পরিবর্তনটা মনে হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মানে আমাদেরকে আরো হয়তো লড়াই দিতে হতো, তার জায়গায় দেখলাম পরিবর্তনটা হয়ে গেছে। কিন্তু এই যে পরিবর্তন হয়েছে, এই সরকার, বর্তমান সরকার, তাদেরও কাজকর্ম আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা তো মানুষের জন্য লড়াই করেছি। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যাতে সুখে শান্তিতে স্বচ্ছভাবে সুন্দরভাবে থাকতে পারে, তাদেরকে যে পরিস্থিতি বিগত সরকারে ফেস করতে হয়েছে সেই সরকারে এখন না করতে হয়, সেই জন্য আমরা সেগুলো লক্ষ্য রাখবো, রেকটিফাই করব। দরকার হলে যারা যারা জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে তো আমরা কানেক্টেড হই, আমি যেহেতু ইন্টারভিউগুলো করি, তাদেরকে গিয়ে বলবো আপনার এইভাবে কেউ করছে কাজকর্ম, এইভাবে যদি শুধরে দেওয়া যায় বা ঠিক করে দেওয়া যায়, এইভাবে চেষ্টা করব। আচ্ছা, তুমি যেহেতু জার্নালিস্ট এবং অনেক বেশি খবর রাখো সাধারণ লোকেদের থেকে, আমাদের মতো লোকেদের থেকে, তুমি বলো অভয়া কি বিচার পাবে? এটা অনেক মানুষের প্রশ্ন, সবাই চায় যে পাক। আমার মনে হয় পাবে। এবার আস্তে আস্তে অভয়া বিচার পাওয়ার দিকেই এগোবে, কারণ কেন, অভয়ের মা একটাই জিনিস বলেছিলেন, মেয়েদের বিচার পেতে গেলে বা যদি সন্তানহারা মাতা পিতার বিচার পেতে হয় তাদেরকে প্রভাবশালী হতে হয়। উনি তো বিধায়ক হয়েছেন, আশা করি জনপ্রতিনিধি, এমনকি ডবল ইঞ্জিন সরকার, যে সরকার কেন্দ্রেও চলছে সেই সরকার রাজ্যে। কিন্তু রিসেন্টলি দেখলাম হাইকোর্টও তো খুব ভর্ৎসনা করেছে সিবিআই কে, তার মানে এখনো সেটা চলছেন সরকার বদলানোর পরও। দেখো, সত্যি কথা বলতে কি বলতো, আমাদের টার্গেট নেতা মন্ত্রী এগুলো হয়ে যায়, কিন্তু যারা আমলারা পরিচালনা করে, যারা পুলিশরা পরিচালনা করে, যারা সিবিআইরা পরিচালনা করে, তারাও তো কোথাও গিয়ে আমার মতোই ব্যক্তি। তারা প্রভাবিত হয়ে যে তদন্তগুলোকে মানে করাপশনটাকে আরো বেশি করে প্রভাবিত করার চেষ্টা করে বা চাপা দেওয়ার চেষ্টা করে, লুকানোর চেষ্টা করে, সেইগুলোকে আমরা খুঁজে পাই না। সিবিআই দপ্তর মানে সিবিআই স্বরাষ্ট্রমন্ত্রীর এর কার্যত তার নিয়ন্ত্রণে, কিন্তু সিবিআইয়ের যে অফিসারগুলো কাজ করছে সবাই যে সৎ হবে তার তো মানে নেই। তাদেরকে অবশ্যই ভর্ৎসনা করা উচিত, তারা যদি সঠিকভাবে সঠিক তদন্ত না করেন, আরো দোষীদেরকে চাপা দিতে মানে আড়াল করতে থাকেন, কিন্তু সেই জায়গা থেকে তাদেরকে ভর্ৎসনা তো তাদের কাম্য। তারা কেন এখনো পর্যন্ত বার করতে পারছে না? সেই তো আমার কাছে একটা কথা হচ্ছে, দেখো, আমার মনে হয় এত বেশি প্রভাবশালী যিনি জড়িত রয়েছেন, যিনি এই পুরো প্ল্যানটার চক্রী, তাকে আনতে গেলে আমাদের বিগত সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাকে আগে জেরা করতে হবে। তিনি রাত 4টে পর্যন্ত কার সঙ্গে কথা বলছিলেন, কার সঙ্গে কনভারসেশনে ছিলেন, কেন তিনি অতক্ষণ ধরে কনভারসেশনে ছিলেন, আমাদেরকে সেইটা আগে দেখতে হবে। তারপরে আমার মনে হয় তাকে জেরা করলেই, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিগত, তাকে যদি ভালো করে সিবিআই জেরা করে তাহলেই আসল নাম বেরিয়ে যাবে। আর যতক্ষণ না সিবিআই জেরা করতে পারবে বা বিনীত গোয়েল যিনি ছিলেন তৎকালীন সিপি, যতক্ষণ না জেরা করতে পারবে ততক্ষণ আসল দোষী পাওয়া সম্ভব না। তুমি বলছো যে বিচার হবে? একদম, আমি আশা রাখছি, আমি আশা হারাচ্ছি না, কারণ কেন, হাইকোর্টের হস্তক্ষেপ আছে এই বিষয়টা নিয়ে। গোটা পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষ, সারা পৃথিবী উত্তাল হয়ে উঠেছে। এই বিষয়টা সামনে আসা উচিত, আমরা জানতে চাই যে কে খুনটা করেছে। একদম, একটা শুধু ডাক্তারের ক্ষেত্রে কেন, কামদুনির দোষীরা ঘুরে বেড়াচ্ছে, আনিস খানের দোষীরা ঘুরে বেড়াচ্ছে, তামান্না খুনের মুখ্যমন্ত্রীকে বলার পর সঙ্গে সঙ্গে 6 জন অ্যারেস্ট হয়েছে। তো আমরাও চাই আরজি করটাও অ্যারেস্ট হোক, অ্যারেস্ট না হোক, অ্যাটলিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 ঘন্টা জেরা করুন না সিবিআই, দক্ষ সিবিআই করুন, সীমা পাহুজার মতো নয়। আচ্ছা, তুমি বলো, তোমার ফেসবুকের ওয়ালে একটা ছবি দেওয়া আছে রোজিনা আক্রান্ত বলে,
হ্যাঁ, সেই ঘটনাটা বলো আমার দর্শকদের। সেই ঘটনাটা হাইকোর্টে মানে আমরা তো আমি হাইকোর্ট থেকেই লয়ারদের বক্তব্য আগে নিতাম বিভিন্ন বিষয় নিয়ে। তো সেখান থেকে আমি শুরু করি। তো সেই লনে বসে থাকতাম, যার যখন সময় হতো কেসগুলো সামলে আসতো ইন্টারভিউ দিতে, আর ততক্ষণ আমরা ওই মোবাইলটাকে সেট করে আমরা দাঁড়িয়ে থাকতাম। তো সেইভাবেই ছিলাম। হঠাৎ করে দেখি তৃণমূলের আইনজীবীদের জমায়েত শুরু হয়। তো সেখানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের এটা কি খবর হবে? তো তার মধ্যেই দেখি ঝট করে আমি উল্টো দিকে ঘুরে দেখি আমার ক্যামেরা পার্সনের উপর 2-3 জন মিলে মহিলা মিলে মানে তার উপর ঝাঁপিয়ে পড়েছে, বলছে এই তুমি আমাদের ভিডিও করছো। কিন্তু তখন তারা কিছুই করেনি, আমি জাস্ট জানতে গিয়েছিলাম খবরটা কি হবে, এটা কি করছো, বা আমরা বিষয় আগে জানতে চাই, তারপর তো আমরা খবর করি। তো সেটাই তখন তারপর তাকে আটকাতে গিয়ে দেখি আমার সঙ্গে ধস্তাধস্তি, আমাকে একদম সেই বাইকের উপর ফেলে আমার মোবাইল কেড়ে নিয়ে মানে যাচ্ছে তাই। আমি প্রচুর মানসিকভাবে ট্রমাটাইজ হয়ে গেছিলাম। ওই ঘটনাটার মনে রাখার জন্যই আমার ওয়ালে দেয়া রয়েছে ওইটা। তো তারপরে আবার তুমি জার্নালিজম করলে? হ্যাঁ, তারপর আবার আমি হেয়ার স্ট্রিট থানায় মানে যারা আমার সঙ্গে এই ঘটনা করেছিল তাদেরকে আমি ঠিকমতো চিনতে পারিনি। আমি বলেছিলাম সিসিটিভি ফুটেজটাকে সামনে নিয়ে এসে নিয়ে আসুন, নিয়ে এসে এইটার তদন্ত করা হোক। দেখো তখনকার পুলিশ তো আমাদের বিরুদ্ধে কিছু হলে তারা কিছু করবে না, আমাদেরকে যদি কেউ মারধর করে কেন, আমাদেরকে যদি খুন করে লোপাটও করে দেয় তারা কিছু করবে না। তো তখন আমি বিচার পাইনি, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম, হাইকোর্ট পুলিশের। কিন্তু আমি ওই ঘটনাটাকে মনে রাখতে চেয়েছি। ওই সময় আমি প্রচুর মানে আমি অনেক স্ট্রং, কিন্তু আমি এমনভাবে ট্রমাটাইজ হয়ে গেছিলাম মানসিকভাবে, শারীরিকভাবে, মানে আমি কেঁদে ফেলেছিলাম, প্রচুর কান্নাকাটি করেছিলাম। আমি নিজেও ভাবছিলাম না আমি কি করে খবর করব। মানে অনেক বক্তা আমাকে ফোন বলছে তুই কাঁদছিস, তোকে কাঁদতে দেখে আমাদের কি ভালো লাগছে, মানে অনেকেই বলেছিলেন মানে যে এই রোজিনা দেখিনি, আজকে হাইকোর্টের ওইখান থেকেই আবার খবর করতে তোকে দেখতে চাই। মানে অনেকেই আমাকে ফোন করে বলেছিলেন। এখন যিনি বর্তমান সিএম আছেন তিনি আমাকে ফোন করেছিলেন, রোজিনা একদম মানসিকভাবে উঠে দাঁড়াও, ভালো করে আবার খবর করো, কোনো অসুবিধা হবে না, আমরা পাশে আছি। সিএম তোমাকে ফোন করেছে? এখন তখন প্রেজেন্ট সিএম বিরোধী, হ্যাঁ তখন তো উনি বিরোধী দলনেতা, মানে বিশাল ব্যাপার। হ্যাঁ উনি সবসময় আমাদের পাশে থাকতেন। মানে এই সোশ্যাল মিডিয়ায় যারা আক্রান্ত হতেন তাদের পাশে সব সময় থাকতেন। মানে উনি খুব হাম্বল বলতে হবে। শুভেন্দু অধিকারীর মতো আমি খুব কম পলিটিশিয়ান দেখেছি যে যিনি এত ছোট থেকে বড় থেকে সবার সঙ্গে যোগাযোগ রাখেন, সে যে যতই মানুষ হোক। মানে ওই সত্যি ওনার মতো আমি প্রথম দিন পোস্ট করেছিলাম যে আমরা আমাদের দাদাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। শুভেন্দু অধিকারী মানে এমন একটা ব্যক্তিত্ব, তাকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। অনেকেই ভাবছেন এই হচ্ছে ওই হচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারীর মতো মুখ্যমন্ত্রী পেয়েছি, বাংলাটা বেঁচে গেল। আমি এইটুকু বলতে চাই, বাংলাটা বাঁচানোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু ওনাকে দেখলে তো খুব রাগী রাগী মনে হয়, দেখলে কিন্তু উনি খুব সফট মনের, মানে যারা ওনার কাছাকাছি আসার সুযোগ পেয়েছে তারা প্রত্যেকেই জানে উনি খুব সফট, খুব ভালো। কিন্তু দেখো ডেফিনেটলি তুমি খুব লাকি ব্যাপারে। না দেখো, বিগত সরকারকে প্রশ্ন করতে গিয়ে আমরা কেস খেয়েছি, কত কিছু হয়েছে, কিন্তু এই বিরোধী দলনেতাকে আমি প্রশ্ন করেছি, আমার অন্য ইন্টারভিউ তোমরা সার্চ করলে পেয়ে যাবে, যে আপনি কি লোডশেডিং করে জিতেছেন? উনি কিন্তু কিচ্ছু বলেননি, আমাকে উত্তরও দিয়েছেন, মানে কোনো রাগ নেই, কিছু নেই। এই শুভেন্দু অধিকারীকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কি নন্দীগ্রামে লোডশেডিং করে জিতলেন? তখন উনি উত্তর দিয়েছেন, কই উনি তো কোনো কিছু মনে করেননি। তারপরেও আমরা আক্রান্ত হয়েছে, আমাদের খোঁজ নিয়েছে, খবর নিয়েছে, সবকিছু নিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন যখন, তখন তো তানিয়া ভরদ্বাজদেরকে মাওবাদী বলে আখ্যা দিয়েছে উনি। এই তো তুমি দেখলে সেই থেকেই তো ওনাকে সবাই কিন্তু ভেতরে ভেতরে অপছন্দ করতে আরম্ভ করেছে। উনি কেন যে বুঝতে পারলেন না যে এবারে তো এরকম অবস্থা হয়েছিল যে রাস্তাঘাটে যাকে জিজ্ঞেস করবেন সবাই, মানে ওটা বিজেপি শুধু নয়, সবাই বলেছে বাবা আর টিএমসি চাই না, এভরিবডি। ঠিক, তুমি এমন একটা পর্যায়ে মানুষ ঘেন্না করতে আরম্ভ করেছে। আর দেখো এখন তো অনেকেই কথা বলছে, কিন্তু আমরা যখন কথা বলতাম তুমি শেয়ার করছিলে যে তোমাদের ভিডিওগুলো দেখে, মানে তুমি শেয়ার করলে। হ্যাঁ আমি বলছি তো যে তখন তোমার ভিডিওগুলো দেখতাম, খুব সাহসী ভিডিও, খুব ভালো লাগতো, ইচ্ছে হতো যে ওরকম নিজেরও সাহস হয়
কিন্তু আমার ডেফিনেটলি তোমার মতো আমার কারেজ নেই, বিকজ আমার ফ্যামিলি আছে, ছেলে আছে, তো আমি ভয় পাচ্ছিলাম। কিন্তু তাও অনেক সময় হয়েছে যে এত ভালো লেগেছে যে লাইক করব করব করব, বেশ 4-5 ভাবে লাইক করে দিলাম। করার পরে রাত্রে উঠে হাজবেন্ডকে বলছি আমার কিন্তু জেল হতে পারে, আমি কিন্তু লাইক করে দিয়েছি। তো এই ভয়টা তোমরা লাইক করার জন্য ভয় ছিলে, কিন্তু Definitely. আমরা সেই সময় মাঠে নেমে লড়াই করেছি, ভীষণ আমরা একটুও ভাষা। ভয় পাইনি। হ্যাঁ। মানে সত্যি কথা বলতে আমার বাড়ির লোককে বলাই ছিল যা হয় হবে, বাংলা বাঁচানোর লড়াই আমরা নেমেছি, আমরা ডেফিনেটলি বাংলাটাকে বাঁচিয়েই মানে দেখবো, চেষ্টা করবো বাংলার। তবে এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচাতে হবে। আবার যদি তৃণমূল আসতো আর মানে বাংলার অবশিষ্ট পেতাম না। এখন তো দেখছো যেভাবে কত ভরি ভরি সোনা, কত ভরি ভরি টাকা, মানে লুটেরও একটা লিমিট থাকে, এরা সবকিছু ছাড়িয়ে যাচ্ছে। না, লাইক করতে ভয় পাবো না কেন? তুমি আমাকে বলো অম্বিকেশ মহাপাত্র, তাকে অ্যারেস্ট করা হয়েছিল কার্টুন আঁকায়, কি সামান্য একটা কারণে সবাই ভয় পেত টিএমসি গভর্নমেন্টকে, বিকজ এক প্রকার তো হিটলারের রাজ হয়ে গেছিল, একদম সবাই ভয় পেত। ঠিক। তবে সেই জায়গা থেকে আমি সত্যিই বলবো, আমরা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে আমি তো বলবো ব্যক্তিগতভাবে আমরা ধন্য। কারণ কেন, আমরা সমালোচনাটা করতে পারবো। আমার মনে হয় সমালোচনা উনি নেবেন, সমালোচনার একটা জায়গা। আমি তো আমার ভিডিও তুমি দেখবে আগেও প্রচুর সমালোচনা রয়েছে যে কেন এরা পথে নামছে না, কেন বিরোধী দলকে দেখা যাচ্ছে না, কেন এরা নামবে না, মানে প্রচুর সমালোচনা। কিন্তু কখনো কোনোদিনও আমরা উনার তরফ থেকে কোনো রকম মানে বার্তা পাইনি কেন তোমরা আমাদের সমালোচনা করছো। কিন্তু এই সরকার তো আমাকে 10টা কেস, এমনকি শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ তো আমাকে 4টে কেস দিয়েছিলেন। উনি শুধু আমাকে রিপোর্টার হিসেবে কেস নয়, উনি বঙ্গ টিভিকে দিয়ে পাঠিয়েছিলেন যে বঙ্গ টিভিটা কি অন্য কেউ চালায়, উনি দেখতে চেয়েছিলেন। কিন্তু না, ওনার উদ্দেশ্যে আমি বলেছিলাম এই ছোট মেয়েটাই চালায়। রোজিনা, একটা কথা বলুন, আমি আপনার পারমিশন নিয়ে জিজ্ঞেস করছি। তুমি করেই বলতে সেটা হচ্ছে যে তুমি তো একটা ডিফারেন্ট কমিউনিটি থেকে আসছো, মানে মুসলিম, কিন্তু আমরা যেটা চাই, আমি আমার পার্সোনাল কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা চাই যে হিন্দু মুসলিম এরকম ছোট থেকে দেখে বা পড়াশোনা করে আমরা কোথাও এগুলো মাথায় আমাদের ঢোকেনি। আমার এক্সপেক্ট যেরকম তুমি সেরকম আমি, আর আমিও মুসলিম মেয়েদেরকে তোমার মতোই দেখতে চাই বা অভ্যস্ত। কিন্তু এখন একটা টিপিক্যাল পরিস্থিতি হয়েছে, যেটা হয়তো আমরা যখন ছোট ছিলাম তখন এত বোরখা ক্ল্যাড ওমেন দেখা যেত না। এখন যেন মানুষের মধ্যে যেরকম হিন্দুদের মধ্যে হয়েছে, ভীষণ বেশি ধর্ম এসে গেছে কোথায়। আর তোমাদের কমিউনিটিতে অনেকটাই মেয়েদেরকে পিছিয়ে রাখা হয়। ইউ বিং ম্যারিড, ইউ বিং ওয়ার্কিং, আর ডেয়ারিং জার্নালিজম উইথ আ কিড, কি করে পসিবল হলো? দেখো, সত্যি কথা বলতে বোরখার আড়ালে রাখতে চাই, কিন্তু সেই বোরখা হিজাব পরেও যদি তুমি সমাজের মূল গতিতে থাকতে চাও তাহলে কিন্তু তুমি থাকতে পারো। কারণ অনেকেই বোরখা হিজাব পরে তারাও এগিয়েছে, তারাও ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারপর বিভিন্ন রকম আন্দোলনে যুক্ত হয়েছে। এমনকি এই ডিজিটাল মিডিয়া সাংবাদিকতাও করে অনেকে, আমি দেখেছি নেকআপ পরে। আমার ভালো লাগে, আমি পড়ি না, একটা আলাদা ব্যাপার, কিন্তু আমি ওটাকে সম্মান করি। কিন্তু আমি একটা জিনিস চাই, পোশাকের মধ্যেই নিজেদেরকে পরিবেষ্টিত না রেখে যদি সমাজের মূল স্রোতে আমরা যদি সেই রকম শালীন পোশাক পরে যদি এগিয়ে আসতে পারি। আর আমি নিজেকে মুসলিম বলে, আমি নিজেকে সংখ্যালঘু বলে এই কার্ডটা খেলার থেকে আমার মনে হয় সমাজে আমি জেনারেল কাস্টের মতো যদি এগিয়ে যেতে পারি সেটা সব থেকে ভালো। আর সেই ক্ষেত্রে দেখো, সত্যি কথা বলতে পরিবেশও তোমার চাই। সব পরিবেশ তো সমান হয় না, সব পরিবার সমান হয় না। অনেক পরিবার তাদেরকে আড়ালেই রাখতে চায়, তো সেখানে পরিবার একটা বড় বাধা হয়ে যায় মহিলাদের ক্ষেত্রে। তবু তারা যদি নিজেরা চায়, নিজেরা চেষ্টা করে ভালো পড়াশোনা করে সমাজের মূল স্রোতে আসতে, আমার মনে হয় আসা উচিত, প্রত্যেকটা মুসলিম মহিলারই আসা উচিত। আর একটা জিনিস, এই তুমি তো প্রত্যেকটা মুসলিম ওমেন এখনকার 2026-এ দাঁড়িয়ে এই জেনারেশনের কিন্তু শি ইজ এর ইন্সপিরেশন, যে এরকমই হওয়া উচিত। কেন আলাদা কিছু হবে? এরকমই হওয়া উচিত বললে তো দেখো বাইরে থেকে অনেক ভালো লাগে, কিন্তু আমাকে যেগুলো ফেস করতে হয় সেগুলো তো আমি ফেস করি, সেরকমই আমাদের মুসলিম কমিউনিটির মেয়েরাও ফেস করে। এত নোংরা নোংরা কমেন্ট, এত নোংরা নোংরা, মানে আমাদের এই কমিউনিটি থেকেই ছেলেরা আমাদেরকে করে, মানে যেভাবে আক্রমণ করে, মানে তুমি মানে মাথা থেকে মনে হবে তখন যে এই একটা কমিউনিটিতে আমি বিলং করি, এরকম একটা জঘন্য কমিউনিটি। দেখো, সেই কমিউনিটির ভালো লোকও আছে, কিন্তু এই কমিউনিটি থেকে এত কমেন্ট আসছে, তখন আমরা নিজেরাই না ডিপ্রেস হয়ে যাই। তখন আমাদের মনে হয় এই কাজ এইসব করবো না, এইসব ছেড়ে দিয়ে তার চেয়ে এগুলো থেকে তো বেঁচে থাকবো।
মানে এটাই মনে হয় তখন। এই এই সময় যদি কেউ মনের জোর লাগিয়ে একদম ঠিক ফোকাসকে ঠিক রাখতে পারে, তারাই কিন্তু এগিয়ে যাবে। কিন্তু প্রচুর নোংরা কমেন্ট আসে, মানে যাচ্ছে তাই কমেন্ট, তুমি ভাবতেই পারবে না। ভয়ও তো করে। হ্যাঁ, রেপ থ্রেট তো আমি প্রচুর পেয়েছি। তারপরে কোনো ইন্টারভিউ, ধরো কারোর সঙ্গে, একটা বিশিষ্ট ব্যক্তির সঙ্গে, এই দিল্লিতে গিয়েছিলাম আমি, স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডা, অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, তারপর নীতিন নবীন, ইনাদের সঙ্গে কিছু ছবি পোস্ট করেছিলাম, সেখানে বলছে এদের বিছানা গরম করতে গেছিস, মানে এই ধরনের কমেন্ট। মানে তো আমারই কমিউনিটি থেকে, আমার কমিউনিটি থেকে আমাকে এইভাবে কমেন্ট আসছে। তারা এই কথাটা, একটা কথা বলি, একটা মহিলা যখন উন্নতি করে সবসময় বিছানা গরমের কথাটা কেন যে আসে? কেন ছেলেরা উন্নতি করছে আর মেয়েরা উন্নতি করলেই সবসময় বিছানা গরম? মেয়েদের ট্যালেন্টটা কেউ দেখতে পায় না, মেয়েদেরকে বাড়ির মধ্যে রেখে ওই রান্না বান্নার মধ্যেই সীমিত রাখতে চাই। এখনো তো আমাদের সমাজে পুরুষতান্ত্রিক সেই ব্যাপারটাই চলে। আমরা যতই মহিলারা এগিয়ে এসে কাজ করার চেষ্টা করি, কিন্তু পুরুষরা দাবিয়ে রেখে দিতেই তো চায় এখনো। সেইভাবে তুমি দেখবে মহিলাদের সাকসেস নিয়ে যখন আলোচনা হয়, তখন দেখবে বাধা সেই পুরুষরা এসেই কমেন্ট করে যে এই এই তোমরা এই করছো, ওই করছো, সেই করছো। আর আমি তখন এই কমেন্টগুলো যদি কে মাথায় আর বাইরে রেখে যদি এগিয়ে যেতে পারে, তাহলে কিন্তু তারা এগিয়েই যাবে আমার মনে হয়। তারা খুব ভালোভাবে, আজকে তো সরকার পরিবর্তন হয়েছে, তাও আমাকে এই ধরনের কমেন্ট, এই তো তোমাকে রিসেন্টের কথা বলছি আমি, শুনতে হচ্ছে। তার মানে তো এই ধরনের কমেন্ট আগে আমাকে কত সহ্য করতে হয়েছে, তাহলে আমার মতো সংখ্যালঘু মহিলার প্রত্যেকে যারা আসে তাদেরকে কত সহ্য করতে হয়। তা সেইগুলো যদি তারা পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু সামলে যদি আসতে পারে, তারা অবশ্যই উন্নতি করবে। আমার তো মনে হয় তোমরা মানে সমাজের যারা মূল স্রোতে আসতে চাও, প্রত্যেকটা মুসলিম সংখ্যালঘু মহিলাকে বলবো আমি, তোমরা পড়াশোনা করে অনেক মেয়ে প্রতিষ্ঠিত। আজকে আমরা কি আজকে আমরা দেখছি যে পাকিস্তানের এই যে আমরা দেখলাম পেহেলগাঁওয়ের পরে সোফিয়া কুরেশি, তাকে দেখেও আমরা এগিয়ে যাই না। সবাই সোফিয়া কুরেশি হয়তো হতে পারবো না, কিন্তু একটা কিছু তো হতে পারবো। সেইভাবে আমাকে তো দেখো দেহ ব্যবসায়ী শুনতে হয়েছে কাজ করতে গিয়ে। দেহ ব্যবসায়ী, চুল খুলে থাকে কেন, লিপস্টিক পরে কেন? আমি যদিও লিপস্টিক পরি না, তবু আমাকে বলা হয়েছে আমি লিপস্টিক পরি কেন। মানে এই ধরনের কমেন্টও করা হয়েছে। মানে আমি তার বিরুদ্ধে আদালতেও পর্যন্ত গেছি, আমি ছাড়িনি। মানে আমাদেরই সম্প্রদায়ের যারা ধর্মগুরু, মৌলবী যাদেরকে বলি, তাদের থেকে আমাকে দেহ ব্যবসায়ী শুনতে হয়েছে। এদেরকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া কিছু ধরি না, আমার নাম দিয়ে বলেছে। তাহলে এগুলো এত, মানে ধর্মগুরুর থেকে এই ধরনের কমেন্ট, এগুলোও তো ফেস করেছি আমি। আমার ঘরে, মানে বাড়িতে আমাকে লড়াই করতে হয়নি, কিন্তু আমি যেভাবে আমার সমাজের সাথে লড়াই করে এই কাজটা চালিয়ে গেছি, আমি আমার ক্ষেত্রে প্রাউড ফিল করি, যে নিজেকে কোথাও মনে করি যে আমি মনস্থির করেছিলাম। আমিও তোমাকে দেখে ভীষণ প্রাউড, অনেকদিন ধরে দেখছি। ভেরি প্রাউড অফ ইউ অ্যান্ড ইয়োর কারেজ। আমার নিজের জীবনের ক্ষেত্রে আমরা হয়তো অনেক ইজিলি অনেক কিছু পেয়েছি, কিন্তু তোমরা যেভাবে স্ট্রাগল করেছো, সাহস দেখিয়েছো, সেটা তো ডেফিনেটলি কুর্নিশ জানানোর জন্যই তোমাকে আজকে এনেছি। একদম। আর মানে কোনো সাংবাদিকের জীবনে হয়তো আমার জীবনে যেটা ঘটেছে ঘটেনি। পরিবারের লোককে জেরা, আমার স্বামীকে 3 ঘন্টা পুলিশ জেরা করেছে, যে আমার কাজের সঙ্গেই যুক্ত নয়, আলাদা প্রফেশন, তবুও তাকে জেরা ফেস করতে হয়েছে। আমার মনে হয় ওই দিনে যদি আমার স্বামী ফিরে এসে বলতো আর তোমাকে কাজ করতে হবে না, তোমার জন্য আমাকে থানায় যেতে হচ্ছে, তাহলে তো আমার কাজটা বন্ধই হয়ে যেত। হ্যাঁ, সেই জন্য মানে ডেফিনেটলি ওকেও আমি কুর্নিশ জানাই আমার কাজের সঙ্গে। ওকে ডেকে ধমকানো ছাড়া তো আর কিছু না, বলো, যে তোমার ওয়াইফ এত কাজ করছে বন্ধ করার জন্য। তো সেই দিক থেকেও আমি সাপোর্টটা পেয়েছি, সেই জন্যই চালিয়ে যেতে পেরেছি। প্রত্যেকটা মহিলাও যদি নিজে মনস্থির করে, আমি প্রত্যেকটা সংখ্যালঘু মহিলা বা মুসলিম মহিলা যারা কাজ করে তাদেরকে আমি সবসময় বলি, তোমরা ভালো করে কাজ করো, কোনো অসুবিধা হলে রোজিনা সবসময় পাশে আছে। শুধু সংখ্যালঘু কেন, তুমি দেখবে যে কোনো মহিলার ক্ষেত্রে কেউ যদি অসুবিধা পড়ে, রোজিনাকে যদি একবার কন্ট্যাক্ট করে, আমি সবসময় সবার পাশে থাকি। মানে যারা আমার থেকে সাপোর্ট পেয়েছে তারা নিজেরা জানে যে রোজিনাকে একবার কন্ট্যাক্ট করা গেলে যারা আমাকে পর্যন্ত পৌঁছায়। মুসলিম মানে অ্যান্টি বিজেপি আর মুসলিম মানে প্রো টিএমসি। তা তুমি যখন টিএমসির আগেনস্টে এগুলো করতে এবং বিজেপির সেগুলো ফেভারেও অনেকে যেত, বিকজ ওরাই একমাত্র, অবশ্যই ওরা বিরোধী দল ছিল, একমাত্র অপোজিশন পার্টি ছিল, সেটা কি করে ঘটলো? মানে আমি দুটো দেখতাম, বঙ্গ টিভি আর আরামবাগ টিভি, যারা বিইং মুসলিম অলসো মানে অনেক সত্যি কথা বলে দিত। সত্যি কথা বলতে কি করে ঘটলো, আমি তো বলছি এই যে অন্যায়গুলো আমাদের সমাজকে না
মানে গুটি করে, মানে একদম সমাজটাকে কুক্ষিগত করিয়ে যে আমরাই তোমার সাহারা, আমরা ছাড়া তোমার কেউ নেই, এই তোমার ভবিষ্যৎ কিছু নেই। টিএমসি না থাকলে মানে সংখ্যালঘুরা হয়তো মরেই যাবে, না খেতে পেয়ে আর বাঁচবেই না, এই কমিউনিটিটাকে পুরো বাংলাদেশে চলে যেতে হবে, এরকম একটা ন্যারেটিভ যখন সেট হয়েছিল তখন আমরা স্ট্রং ভাবে দাঁড়িয়েছিলাম যে এইটা ভুল বোঝানো হচ্ছে। একটা কমিউনিটিকে যদি কোনোভাবে এই বোম গুলির মধ্যে আবদ্ধ রেখে দিতে চাইছে, সেটা কিন্তু এই টিএমসি চাইছে। কখনো শিক্ষিত কাউকে সামনে আসতে দিচ্ছে না। প্রকৃত মানুষ যারা প্রকৃত সত্যি লিডার হতে পারে সংখ্যালঘু সমাজের, তাদেরকে কখনো মুখ করে না। এরা দেখবে তুমি একটা অন্য কমিউনিটি থেকে, মানে সত্যি কথা বলতে আমাদের বাঙালি মুসলিমের সংখ্যা প্রচুর, বাঙালি মুসলিমের টিএমসি লিডার কোথায় করেছে তুমি আমাকে বলো তো? সে ববি হাকিম বলো, যাই বলো, সব তো নন বেঙ্গলি, ইনারা তো বাঙালি মুসলিম নয়। গয়া জেলার উনার বাবার মানে বাবা থাকতেন গয়া জেলা, তো সেখান থেকে এনে প্রকৃত বাঙালি মুসলিম লিডার এরা কখনো তৈরি করেনি। শুধু মুসলিমদেরকে নিয়ে শওকত মোল্লা মডেল তৈরি করেছে, জাহাঙ্গীর মডেল তৈরি করেছে, কিন্তু শওকত মোল্লা জাহাঙ্গীর মডেল তো আমাদের কমিউনিটি নয়। আমাদের কমিউনিটিতে বিশাল অঙ্কের মানুষ আছে যারা শিক্ষিত, ভদ্র, মার্জিত, তা বাঙালি মুসলিম বেসিক্যালি। কলকাতা থেকে সব পালিয়ে যাচ্ছে, থাকতেই চায় না তারা, বেশিরভাগ অনেকে ইউএসএ থাকে, বাইরে থাকে। তো আমার কাছে একটা কথা হচ্ছে, সেই বাঙালি মুসলিমগুলো তোমরা মডেল করছো না কেন? তাদের মধ্যে থেকে মুখ খুঁজে এনে নেতৃত্ব তৈরি করছো না কেন? তাহলে তোমরা ক্রিমিনাল তৈরি করার জন্য শুধু এই কমিউনিটিকে কাজে লাগাচ্ছ। তার বিরুদ্ধে আমরা ছিলাম যে আমাদের কমিউনিটি ক্রিমিনাল নয়, মুসলিম মানেই জেহাদি নয়। মুসলিমের মধ্যেও আমাদের রোজিনাদের মতো অনেক আছে যারা শিক্ষিত, ভদ্র, মার্জিত, যারা আমাদের কমিউনিটির, সত্যি কথা বলতে আমাদের কমিউনিটি মানে একটা জেহাদি, আমাদের কমিউনিটি মানে কলঙ্কিত। কেন আব্দুল কালাম আছে, শাহরুখ খান আছে, শাহরুখ খান, এপিজে আব্দুল কালাম, সত্যি বলো তো আমাদের কমিউনিটি থেকে নেই? তাহলে কেন আমাদের কমিউনিটি মানে শওকত মোল্লা জাহাঙ্গীরকেই বোঝানো হবে? আমাদের কমিউনিটি মানে ফিরাদ হাকিমের মুখই কেন বোঝানো হবে দাওয়াতে ইসলামের? আমাদের কমিউনিটি মানে একটা শিক্ষিত, ভদ্র, মার্জিত বাঙালি মুখ উঠে আসবে। আমরা সবসময় এটাই চেয়েছি। আর এই বিগত মানে যে বর্তমান সরকার, তাকেও বলা যে আমাদের কমিউনিটির মধ্যে অনেক মুসলিম আছে, তাদেরকে তুলে নিয়ে আসুন, তাদেরকে মুখ করুন। তাহলে দেখবেন এই যে বোমা, গুলি, বন্দুক একটা কমিউনিটিকে শুধুমাত্র এইটার মধ্যে সীমাবদ্ধ রাখবো, এইটা আর হবে না। আমাদের কমিউনিটিও একদিন সূর্যের আলো দেখবে। আমাদের কমিউনিটির মধ্যে থেকেও কিছু মানুষ এসে সত্যি সতের পক্ষে কথা বলবে। রোজিনা, আমাদের সঙ্গে একটা কোনো ঘটনা যেটা আমরা জানি না, প্লিজ শেয়ার করো। একটা ঘটনা বলতে সব মিডিয়া সবাই জানে, অনেক মিডিয়া মানে এবিপি আনন্দ দেখানো হয়েছিল। অনুব্রত মণ্ডল যখন পুলিশের মা বোন তুলে, ওয়াইফকে তুলে কার্যত গালাগাল করেছিল, তো আমরা সেইগুলো ভাইরাল হয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায়। তো তারপরেই দেখা গিয়েছিল, তখন কেউ প্রতিবাদ করেনি, কিন্তু একটা শুভেন্দু অধিকারীকে নিয়ে পুলিশের ওয়াইফরা একটা প্রেস কনফারেন্স করতে এসেছিলেন। আমি তখন তাদেরকে একটাই প্রশ্ন করেছিলাম যে আপনারা যখন অনুব্রত মণ্ডল পুলিশের মা বউ তুলে কথা বললো, তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো আপনারা কিছু বলেননি, আজকে আপনারা প্রেস করতে চলে এসেছিলেন। কার্যত এই প্রশ্নটাই ওনারা রেগে প্রেস কনফারেন্স তুলে দিয়ে ওনারা উঠে পালিয়ে গেছিলেন। মানে এই যে আমাদের যে প্রশ্নের চোটে ওনারা কোনো রকম উত্তর না দিতে পেরে, তখন ওনারা অভয়াকাণ্ডে আপনারা কোথায় ছিলেন? আপনারা তো প্রতিবাদ করতে দেখিনি, আজকে আপনারা এসেছেন প্রেস ক্লাবে। ওনারা একটা প্রেসের আয়োজন করেছিলেন, সেই এক্সপিরিয়েন্সটা। তারপর তো কুণাল ঘোষের থেকে আমাকে শুনতে হয়েছিল, উনি একটা প্রেস কনফারেন্সে বসে আমাকে মিমিক্রি করেছিলেন যে এইরকম ভাবে কথা বলে, এই প্রশ্ন, এরকম প্রশ্ন হয়। মানে সেই প্রেস কনফারেন্সটা তো আমি পুলিশের ওয়াইফদের ভন্ডুল করে দিয়েছিলাম, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম খুব কাছের শিষ্য অ্যারেঞ্জ করেছিল। পরে আমি ছবিও পাবলিশ করে দিয়েছিলাম। শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কালীঘাটের ওসি ছিলেন, যিনি খিচুড়ি বিতরণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তো তিনি ওই পুরোটা অর্গানাইজ করে পুলিশের ওয়াইফদেরকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছিলেন। সেইটা যে আমি ভন্ডুল করতে পেরেছিলাম, আমার খুব ভালো লেগেছিল যে এত বড় মানে ওনারা মাথা হয়ে এত শিখিয়ে দিলেন, তাও ওনারা এসে কিছু বলতে পারলেন না। তাতে কুণাল ঘোষ শাসক দলের মুখপাত্র স্বাভাবিকভাবে আমার উপর
খুব আমাকে মিমিক্রি করেছিলেন, আমি ওটাই খুব আঘাতও পেয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল যে এইভাবে কথা বলেই তো আমি দেখলেন কি করে দিতে পারলাম, এইভাবেই কথা বলে যাব, মানুষ তো পছন্দ করেছে। মানুষ আমি সত্যি কথা বলতে আমি অনেকবার ভেবেছি যে আমি কথা সত্যি আমার আটকে যাই, তারপর আমার উচ্চারণ ঠিক না, এইভাবে নিজেকে চালিয়ে নিয়ে যাচ্ছে। অনেকে বলেছে তোকে তো মানুষ এইরকমই পছন্দ করেছে, তুই এতটাই সিম্পল থাক, যেমন কথা বলিস যেমন ভাবে চলিস তেমন, তোকে মানুষ কিসের জন্য পছন্দ করে, তুই সঠিক প্রশ্নটা করিস বলেই পছন্দ করে, সঠিক প্রশ্নটা করতে থাক, আর কিছু করতে হবে না। আচ্ছা রোজিনা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি যেরকম বললে যে একটা ফোনের ক্যামেরা আর নিজেকে নিয়ে তুমি শুরু করেছিলে একদম বাড়ি থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা এন্টারপ্রেনারশিপ যাকে বলে, তোমার মতো যদি আরো কোনো মেয়েরা বা ছেলেরা যারা এরকম ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমে আসতে চায় তাদের একটু গাইড করো, আমাদের দর্শকদের প্লিজ গাইড করো। আমি সত্যি কথা বলতে দেখো, কারণ এখন ইউটিউব খুব ভালো একটা ইনকামের রাস্তা। অবশ্যই যদি কেউ জার্নালিজম নিয়ে পড়াশোনা করো, তারা এখন থেকেই চেষ্টা করতে পারো নিজেরা সঠিকভাবে সঠিক প্রশ্নটা করার। এখন তো আমাদের বেশি কিছু লাগে না, একটা মাইক্রোফোন, একটা ফোনের ক্যামেরা থাকলেই করা যায়। তো সেইটা নিয়ে আর আগে যেমন বিশাল বিশাল অফিসের ব্যাপার ছিল, আমি এইটুকু প্রুভ করে দিয়েছি যে অফিস ছাড়াও কাজ করা যায়, আমার কোনো অফিস নেই। এমনকি তুমি বিশ্বাস করবে, বড় বড় চ্যানেলে কোনো বক্তা যদি আমাকে ডাকে তো আমি যেতেও ভয় পাই যে সেখানে আমাকে শ্যুট করতে দেবে কিনা, তাদের বিশাল অফিস। সত্যি বাইরে আমি বলি আপনি আসুন, আমি বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আমি রাস্তায় বসে থাকি যে আপনার সময় হলে ওই স্টুডিও থেকে বেরিয়ে আসুন, আমি বাইরে করবো। বললে না না ভেতরে চলে আসো। আমি বলি না, অত বড় অফিসে আমার যাওয়ার ক্ষমতা নেই। মানুষ আমাকে ভালোবাসে, মানুষের আশীর্বাদে আমি এই জায়গাটা অ্যাচিভ করেছি, কিন্তু এখনো রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করি। আমার মনে হয় ওই রাস্তায় দাঁড়িয়ে আমি যা খবর করব, বড় বড় এসি স্টুডিও সেটা করতে পারবে না। এইটুকু বিশ্বাস নিজেকে রাখতে হবে। তো আমার মনে হয় তোমরাও যদি শুরু করতে চাও, একটা মোবাইল, একটা মাইক্রোফোন দিয়ে সঠিকভাবে সৎ রাখবে নিজেকে। কেউ যদি বলে, একদম সাহস তো অবশ্যই, কেউ যদি বলে যে এই খবরটা করে দিবি, এত টাকা দেবো, তত টাকা দেবো, কোনো টাকার প্রলোভনে পড়বে না। সবসময় জানবে সৎভাবে কাজটা করে যাব, অনেস্ট ভাবে কাজটা করে যাব। কেউ যদি আমাকে 20 লক্ষ টাকাও দেয়, 1 কোটি টাকাও দেয়, তবু তার হয়ে খবর করবো না, সঠিক যেটা সেটাই পরিবেশন করব। সেইভাবে যদি নিজেকে স্থির রাখতে পারো, অনেকে তো টাকা নিয়ে মানে এদিক ওদিক অন্য খবর বা কারোর প্রমোশনে ব্যস্ত হয়ে যায়, ওই রকম ভাবে ব্যস্ত হলে চলবে না। একদম ফোকাস ঠিক রাখো, ঠিক উন্নতি করতে পারবে। আমি তো অনেকজনকে নিয়ে কাজ করি, আমারও অফিস নেই এখনো পর্যন্ত। আমি তো তোমায় বলছি, বড় বড় অফিসে মানে যারা কর্পোরেট এখন যারা মেন স্ট্রিম চালায়, তাদের অফিসে আমি কখনো ঢুকি না, আমি রাস্তায় বসে থাকি। তো আমার একটাই জিনিস সবসময় মনে হয়, আমি রাস্তা থেকেই এতটা কাজ করে মানুষের মনে জায়গা করে নিয়েছি, এখনো পর্যন্ত রাস্তায় আছি। এই তো পরিবর্তন হয়েছে, তাও আমার কিছু পরিবর্তন হয়নি। আমি যেমন কাজ করতাম, যেভাবে কাজ করতাম, তার থেকে এখন অনেক খবর বেড়েছে, আরো বেশি ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু আমার সিস্টেমে কোনো পরিবর্তন হয়নি। আমি যেভাবে চলতাম সেভাবেই চলছি, আর নিজেকে সৎ রেখে এইভাবেই চলবো। তুমি আমাকে বলো, তুমি নিজেকে ভবিষ্যতে কিভাবে দেখছো? নিজেকে আমি ভবিষ্যতে পরিকল্পনা, আমার পরিকল্পনা আছে মানুষের জন্য কাজ করার। বলতে ওই কোয়েল মল্লিকদের মতো নয়, মানুষের ওই রকম নৈবেদ্য তৈরি করা থাকবে, তারপরে ওই নাড়ু কলা সাজিয়ে দেওয়া, ওরকম টাইপের নয়। আমি জীবনে একটাই জিনিস ভেবেছি, মানুষের জন্য কাজ করতে গেলে যদি ভবিষ্যতে রাজনীতিতে আসতে হয়, আমার ইচ্ছা আছে রাজনীতি করার ইচ্ছা ভবিষ্যতে। একদম। তো আমি সেইভাবেই মানুষের পাশে থাকতে, কারণ কেন বলো তো, তাহলে আমরা বিজেপি থেকে এক্সপেক্ট করতে পারি বাঙালি মুসলিম ক্যান্ডিডেট? বিজেপি তো মুসলিমদেরকে জায়গা দেয় না। দেবে, এবার দেবে, নিশ্চয়ই দেবে। তো একটা বিজেপি থেকে যদি নাও আশা করো, তবে ভবিষ্যতে আমি রাজনীতি করতে চাই, রাজনীতিতে আসতে চাই, আমার খুবই ইচ্ছা আছে। কারণ পলিটিক্যাল সায়েন্সে আমি নিজেও মাস্টার্স করেছি, আর সাইকোলজি নিয়েও ডিপ্লোমা করেছি, মাস কমেও ডিপ্লোমা। আমি মানুষের সাইকোলজিটা খুব ভালো বুঝি। তো আমার মনে হয় রাজনীতিতে আসা কেন দরকার আমি তোমায় বলছি। ধরো অনেক সময় আমরা তো এখন সিস্টেমের বাইরে আছি, কোনো মানুষকে হেল্প করতে চাইলে সত্যিই সে দুস্থ, সত্যিই তার দরকার আছে, কিন্তু আমি সিস্টেমের লোককেই ফোন করতে হয় যে দাদা এই কাজটা করে দিন না প্লিজ, এর খুব দরকার আছে, একটু কখন যাবে বলুন না। আমি যদি সিস্টেমে থাকতাম, আমি তো তার সঙ্গে সঙ্গে হেল্প করে দিতে পারতাম।
আমার সেজন্যই মনে হয় যারা আর প্রকৃত কাদের উন্নতি করতে হবে সেটাও আমার মাথায় আছে। যারা ফুটপাতে থাকে আমি তাদের সঙ্গে রিলেট করতে পারি, তারা কত কষ্টের মধ্যে থাকে বলো তো। ছোট ছোট বাচ্চাগুলো, এই যে সেদিন বৃষ্টি হলো, হ্যাঁ সেদিন বৃষ্টি হলো, কত কষ্ট বলো তো। আমি এদের জন্য রাজনীতি করতে চাই। আর তাছাড়া আমার তো অত টাকা পয়সা নেই যে এদেরকে আমি প্রচুরভাবে হেল্প করব। আমার যতটুকু টাকা আছে আমার নিজেরটা, আর আমি যাদেরকে নিয়ে চলি তাদের ক্ষেত্রে, আর কিছু মানুষকে হেল্প করি। কিন্তু আমি আর কতটা করতে পারবো? যদি সরকারের সিস্টেমের মধ্যে আমি থাকি তাদেরকে আমি প্রচুর হেল্প করতে পারবো। আমি ওই বিশেষ করে আমি যেদিন সুযোগ পাবো ওদের ক্ষেত্রে আমি প্রচুর হেল্প করার চেষ্টা করবো। শুধুমাত্র ওই কমিউনিটিটা যারা আমি কলকাতার রাস্তায় চলতে চলতে রিলেট করি। কারণ আমি বঙ্গবাসী কলেজে পড়তাম, আমি হেঁটে হেঁটে কলেজ যেতাম আমার বাড়ি থেকে। আমি ওই ফুটপাতে দেখে দেখে না আমার খুব কষ্ট, তোরা কি রান্না করছে কি খাচ্ছে আমি খুব দেখতাম। মানে ওদের প্রতি আমার একটা না অন্যরকম টাচ আছে। ওই টাচটার জন্য আমি ওদের প্রকৃত উন্নয়ন করতে চাই। অনেকেই তো সিস্টেমের মধ্যে থাকে, তাদের কাছে অনেক কিছু আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু, এই তো দেখছো কোটি কোটি টাকা, তাদেরকে যদি কিছু দিয়ে তাদেরকে সাহায্য করছে না। আমার মাথা থেকে কেন এরা করে না, কেন এরা করতে পারে না? আমার এটার জন্যই রাজনীতিতে যদি আসি এদের জন্য আসবো আমি। রোজিনা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সফল হোক। অসাধারণ তোমার ইচ্ছে, তোমার মনের শক্তি, সব কিছুই দেখতে পাবো তো খুব শিগগির। আমি সুযোগ পেলে অবশ্যই দেখতে পাবে। তবে আমি এই সুযোগের অপেক্ষায় থাকবো। তোমাকে যে বললাম যে আমি সব ভেবে রেখেছি কাদের উন্নতি করা যায় বা আমার থেকে করা যাবে। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি, এই সুযোগটা পেলে আমি কাজ করতে চাই। দেখো, শুধু ইউটিউব দিয়ে তো আর আমি এত মানুষের কাজ করতে পারবো না। যথেষ্ট চেষ্টা করি, কিন্তু এইভাবে তো করতে পারবো না বলো। এই সিস্টেমের মধ্যে যদি আমি যেতে পারি ডেফিনেটলি আমি ঝাঁপিয়ে পড়বো। আমার ভাবাও আছে ফুটপাতে কোন কোন ফুটপাতগুলো কারা কারা কি অবস্থায় আছে আমি সব নোটিশ করা আছে। আমার সঙ্গে সঙ্গে ছুটে যাব, যেদিন হব সেদিন ছুটে যাব, তাদের হেল্প করব। আমি প্রথমে আমার সিস্টেমের মধ্যে থাকুক তারা, বা আমি যদি কোনো জায়গা থেকে দাঁড়াই বা কোনো জায়গা থেকে প্রতিদ্বন্দ্বী হয়, সে যে কোনো জায়গা থেকে হতে পারি, কিন্তু কাজ আমার ওইটা ফার্স্ট থাকবে। আমি ওইটার জন্য চেষ্টা করব। কারণ সবাইকে বলে বলে তো দিদি হয় না। তুমিও নিশ্চয়ই রাস্তায় যেতে যেতে ফেস করো এগুলো, কিন্তু ফেস করা মনে আমার দাগ কেটে গেছে। ওই দাগটা আমার যেভাবে কেটেছে না, আমি চাই ওদের করতে। অনেকে বলে ওদেরকে তো ফ্ল্যাট দিলে ওরা আবার চলে আসে, কিন্তু না, ওদেরকে যদি তুমি সত্যি সেরকমভাবে খাওয়া পড়া ঠিকঠাক সব কিছু দিতে পারো, কেন আসবে গো? কেউ কখনো ফুটপাতে আসতে চায়? কেউ কখনো তার শখের জীবন, ভালো জীবন যদি পায় সে কষ্ট করতে আসবে? কখনোই আসবে না। এগুলো বেকার কথা। আমি এদের উন্নতি করতে চাই দিদি। যদি কোনোদিন সুযোগ হয় তাহলে অবশ্যই তোমার আবার পডকাস্টে আসবো আমি। ডেফিনেটলি আমার ভীষণ ভালো লাগলো। আমিও প্রে করব যেন তোমার স্বপ্ন সফল হয়। আমরা সবাই ভীষণভাবে প্রে করব। ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং রোজিনা। অসংখ্য ধন্যবাদ। আমার মতো একজন খুব সাধারণ মেয়ে একদম আজকে তোমার পডকাস্টে আমার কথা শোনার জন্য তুমি আমাকে বেছেছো, সেজন্য দিদি অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের কথা তো হারিয়ে যায়। আমি তো নিজেকে খুবই কম দেখাই, ওই ইন্ট্রোটুকু দেখাই আমার চ্যানেলে, বাদ বাকি তো বক্তাই বলে। কিন্তু আমাকেও যে তুমি বলার সুযোগ করে দিলে বক্তা হিসেবে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনেও অনেক কথা থাকে যেটা আমার দর্শক জানতে পারে না, সেটা তোমার মাধ্যমে জানতে পারবে। তুমি আগামী দিনে অনেক এগিয়ে যাও, তোমার পডকাস্ট সাকসেস হোক, আমি এটুকুই চাই। আর দর্শকদেরকেও বলবো অবশ্যই সত্যের কাহিনী দিদি শোনানোর চেষ্টা করছে আপনাদের। কোনো মেকি অনেকে দেখবেন সাজিয়ে গুছিয়ে নিয়ে কি প্রশ্ন করব কি বলবো সবকিছু নিয়ে তারা সামনে আসে, গেস্টকে নিয়ে সামনে সবকিছু শিখিয়ে নিয়ে সামনে। কোনো সাধারণ মেয়েদের তো সেখানে জায়গায় থাকে না, শুধু সেলিব্রিটিদের কথা থাকে, যারা সাকসেস সেলিব্রিটি। কিন্তু আমি একজন সাধারণ মেয়ে দিদি, আপনাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করতে আজকে আমাকে সুযোগ দিল। অসংখ্য ধন্যবাদ। তোমরা আরও এগিয়ে যাও, আমার অবশ্যই ভালোবাসা থাকবে। আর আমার দিক থেকেও যদি কোনো হেল্প লাগে আমি তোমাদের পাশে সবসময় থাকবো। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার রোজিনা, একটা ছোট্ট প্লাগ তোমার জন্য, সো দ্যাট ইউ রিমেম্বার মি। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এই একটা ছোট্ট উপহার তোমার কফি টেবিলের জন্য বঙ্গ টিভির। থ্যাংক ইউ। শুনলেন তো সব রোমহর্ষক গল্প। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং সেলিব্রেটিং হার স্টোরি।